হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়ের শক্তি। লিখেছেন সুরাইয়া রাফা। ভেঙে গড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যাই হোক কেবল ঘরের দুয়ারে পা রেখেছিল, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চড়ের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙুলের শক্ত ঝাপ লেগে যায় নরম তুলতুলে আদরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালাচ্ছে, তবে সেদিকে হুঁশ নেই ওরুর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্ন এবার উগড়ে দিচ্ছে ওর মস্তিষ্ক। কি করেছি আমি? ওরও যে এতটা ব্যথা পেয়েছে। নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে। তার কোনোটাতেই আপাতত ধন্য নেই অনুর। রাগের তোপে এখনো শরীরটা রিড়ি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চড় বসিয়ে দিতে। অনু রাগে ফোঁস করছে দেখে ওরও কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওরও বলতে চাইল, কে আবার? এ বাড়ির ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলত। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে ওরও সেসব ভাবতে চায় না। তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই, কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির ওপর রাখিস। আমি কি তোর সৎবোন আপা? অনু রাগের অজ্ঞারে যেন একটু একটু ঘি ঢালছে। এই মেয়ে ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না ওরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাজারাম, আর আমি কিনা তোর ওপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে ওরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখে দেখে নে ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে। সেই সাথে কতগুলো মেল, সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে ওর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা, কোম্পানি থেকে ইমেল এসেছে। ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। ওটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু মেইলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসার টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহের ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেল ইনবক্স না চেক করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমার কোনো কাজেই আসতো না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেল পাঠিয়ে গিয়েছিস। কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি আরও 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে ওরু। ওর কি এ মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ধরেই নিয়েছিল এই মেইলে কোনো রূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওরও কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত হয়ে ল্যাপটপের মেইলটায় চোখ বোলালো। সকল নিয়ম নীতি হলফ করার শেষে একবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রয়ত এহসান, CFOF, যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওর নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় এহসান, ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলে, তবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরও একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে অরোরা শেখ নামেও একটা টিকিট রেখেছে। অনু
পাশে এসে বলে, আমি বুঝলাম না ওরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। ওরু আশ্চর্য হয়ে পেছনে চাইলো। কি বলছিস আপা, তোরা এত দূরে চলে যাবি আর আমি এই ফাঁকা কৃতিক কুঞ্জে একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে না বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎবোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি বলছিস সেটা বুঝ। আমি জানি কেন বলেছিস। যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে। তাহলে বিদেশে বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর কৃতিক ভাই মানুষটা সুবিধার না। ওরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি আপা? আমি ঠিক সব পরিস্থিতিতে ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে সাথে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু ওরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু রেখে বলে, সরি সোনা, জানি আমার অনেক খুশি লেগেছে যখন মেলগুলো দেখেছি, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। ওর মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না আপা, আমি সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহেই ফ্লাইট। ওর নিজের হাতে শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা আই লাভ শপিং, কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনে বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার, প্রতির মতো আজও পরন্ত বিকেলে তির্যক সূর্য কিরণ হানা দিয়ে খোলার আঙিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাস পতপত হয়ে করে উঠছে রশিতে শুকাতে দেওয়া সারি সারি জামা কাপড়, সেগুলোই নিতে এসেছে ওরু। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টা রেলিং এর ওপর। বর্ষার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গুথলি বেলার মেঘ ভেজা বাতাসে তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস এলো ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দু বোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র, তারপর এই মহল বাগান বিলাসে ঘেরা বাড়ি, বাড়ির পেছনে সুপারি বাগান, সামনের বিশাল গেট, সব কিছু মানব শূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। সবাইকে ছেড়ে বহু দূরে পাড়ি জমাবে ওরু। অচেনা দেশ, সব অচেনা মানুষের ভিড়ে সেটা বাঙালি ওরুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা। আর মন গহীনে অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। ওরু জানে কাজটা এতটা সহজ নয়, তবে ও চেষ্টা করবে। পৃথিবীটা তো আকার, তার ওপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল ওরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করব আপনাকে। ওরু দিবানোতে টান করে নিচ থেকে অনুর বাজ খাই আওয়াজে, কি রে ওরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম। আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চললাম। টাইম ফ্লাইস, ইয়েস ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগে ওরু পুরান ঢাকা করা বাড়ি কৃতিক কুঞ্জে ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেটের পরেও হু হু বাতাসে
থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে বোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবারই জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেওয়ার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজেই আত্মগ্লানি ওকে আটকে রেখেছে। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে, সবসময় তারাই কিনা ও নিচু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভাবতে লজ্জায় চোখ মুখ বুজে আসে অরুর। যার জের ধরে এত দূর চলে এসেছে, তবু নিজের বান্ধবীদের একটা বার জানায়নি পর্যন্ত। এবং ওরও মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলে ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর, ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকো শহরের পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘন্টাখানেক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তায় মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পর রাস্তার কোল ঘষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডস এর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সরাসরি ইউইল মিল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে, দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা করা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে এগুলো গিজগিজ আর ময়লা রাস্তার মুখখানা পর্যন্ত দেখা উপায় নেই। যেতে যেতে ওরও বোধ করল এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে ওরও কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষ ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোট মোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সব কিছু ঠিকঠাক গেলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করেছে অরুর। হাত পা গুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল ও। ততক্ষণ অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিত। কি হলো? নাম। তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাঁচ গলিয়ে সে কথা অরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে জমে যাওয়ার উপক্রম। অরু নামলে ড্রাইভারের মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। অরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে নইলে। অরু এখনো নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। কিন্তু অনু আর বাড়ির ভেতরে ঢুকলো না। তার আগে ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কি বলল সেসব কিছুই কানে যায়নি অরুর। তবে তারপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনের কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে ওরও। অনেক ফর্মালিটিস বাকি আছে আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। অরু চমকায়, হচকচিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে?
তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না ওরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে জ্বর আর তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি।